আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কবি ওঠার গল্পে। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত হয়েছেন তিনি আমাদের সকলের পরিচিত স্বনামধন্য কবি সাহিত্যিক এবং সব্যসাচী হিসেবে যিনি পরিচিত, এবং ইতিমধ্যে তিনি জলক গল্প নিয়ে জলক গল্পের পথপ্রদর্শক কিংবা স্রষ্টা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় মুখ জনাব আবু সাইদ কামাল। তো স্যারকে প্রথমেই জিজ্ঞেস করবো, এই অবস্থায় কেমন আছেন, কি করছেন, বর্তমানে হাতে কি কাজ আছে? জি, আমি ভালো আছি। উম, শরীর স্বাস্থ্য ভালো। বর্তমানে আমি প্রবন্ধ সাহিত্যের উপর কাজ করছি। আহ, ইতিমধ্যে বেশ বোধহয় 7-8টা প্রবন্ধ জাতীয় পত্র পত্রিকা প্রকাশিত হয়েছে। আমি সাহিত্য সংশ্লিষ্ট বিষয়ে লিখছি এবং আহ, এ বিষয়ে আরো কিছু কাজ করার আহ, লক্ষ্য আছে। পাশাপাশি কাজ করে যাচ্ছি জলক গল্প নিয়ে। জলক গল্প কি, এই ধারাটা কেমন, এ সম্পর্কে আমাদের বাংলাদেশের লেখক সমাজের মধ্যে পরিচিতি তেমন আসেনি। এ বিষয়ে আমার একটি প্রবন্ধ আহ, 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 খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। ঝলক গল্পের রূপরেখা, ফ্ল্যাশ ফিকশন, মাইক্রো ফিকশন এবং অনুগল্প এই শিরোনামে। এই গ্রন্থটি পাঠ করলে আমার মনে হয় যে উম, লেখক এবং পাঠক এই বিষয়ে সম্যক জানতে পারবে। জি, অনেক ধন্যবাদ স্যার। তো এই জলক গল্প থেকেই বলতে চাই যে আসলে জলক গল্প নিয়ে আপনার চিন্তা ধারণাটা কখন থেকে শুরু হলো, বা আমাদের দেশে আপনি বললেন যে এটা এখনো প্রতিষ্ঠিত হয়নি, তো আপনি এটার শুরুটা কিভাবে করলেন, মানে আপনার মস্তিষ্কে কিভাবে আসলো? যেহেতু গবেষণা করছেন, প্রবন্ধ লিখছেন, তো আসতেই পারে, কিন্তু আমি আর কি জানতে চাচ্ছি কত অল্পশত আর কি, বলেন যদি। যে প্রসঙ্গক্রমে আহ, হুমায়ুন মালিকের নামটা এখানে আসে। জয়নুল উদ্যানে আমরা দুজন আড্ডা দিতেছিলাম। এক পর্যায়ে তিনি বলেন যে আমাদের গল্পগুলো আহ, অনুবাদ কিভাবে করা যায়, ইংরেজি ভাষায় কিভাবে অনুবাদ করা যায়। বাংলাদেশে কি ওই মানের আন্তর্জাতিক মানের কোনো অনুবাদক আছে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে অনুসন্ধানী মূলক দৃষ্টি চারদিকে বিলিয়েছি, কিন্তু নিজের ভেতর থেকে কোনো সদুত্তর পাইনি। অর্থাৎ আন্তর্জাতিক মানের আহ, অনুবাদক আমাদের দেশে আছে কিনা আমার জানা নেই। সেদিক থেকে আমি তাকে বললাম যে অনুবাদকের চাইতে যদি আমরা নিজেরা চেষ্টা করি তাহলে হয়তো বা এক সময় সফল হব। তো সেদিনই দুজন সিদ্ধান্ত নেই যে আমাদের লেখাগুলি নিজেরাই অনুবাদ করব এবং অনুবাদ কর্মে দুজনেই মানে নিয়োজিত হই, নিষ্ঠার সাথে দুজনেই কাজ করতে শুরু করি। এক পর্যায়ে কিছু অনুবাদ করে আমি আন্তর্জাতিক জার্নালে বা প্রিন্ট মিডিয়া না মানে সংবাদপত্র না, এটাকে ইলেকট্রনিক মিডিয়া আন্তর্জাতিক জার্নালে মানে পোস্ট করি বা সেখানে পাঠাই ছাপার জন্য, কিন্তু আহ, তেমন সাড়া পাইনি। আমি আহ, তখন কিছুটা হতাশ হই। সেই সময় আহ, আম, আমি ঝলক গল্প বা ফ্রেশ ফিকশনের বিষয় জানতে পারি ইংরেজি সাহিত্যে। বিশ্ব সাহিত্যের ফ্রেশ ফিকশন সম্পর্কে জেনে, এই ধারাটা সম্পর্কে জেনে পড়াশোনা করি এবং পড়াশোনা করে জানতে পারি যে না, ছোট গল্পের ধারায় আরেকটি ধারা বিশ্ব সাহিত্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেটার নাম ফ্রেশ ফিকশন বা মাইক্রো ফিকশন, যেটা নাকি বাংলাদেশে এখনো পরিচিতি পায়নি। তবে বাংলাদেশে অনুগল্প নামে একটি ধারা আগে থেকেই মানে প্রচলিত ছিল বা এটা চর্চা হচ্ছে, কিন্তু এটা সুনির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নেই। এটার ধারা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আমাদের এ বিষয়ে কোনো টেক্সট বুকও নেই। তো সেই বিষয়টা আমি অনুসন্ধান করি, অনুসন্ধান করে বুঝতে পারি যে না, আসলে সে বিষয়ে তেমন কাজ আমাদের বাংলা সাহিত্য হচ্ছে না। আহ, সেজন্যই আমি এই বিষয়ে কাজ করতে শুরু করি এবং কাজ করতে করতে আমি একটি মানে ফ্রেশ ফিকশন গ্রন্থ রচনা করি এবং সেটা প্রকাশিত হয় 2021 বা 22 সালে। আহ, সেটার নাম এক বাঁশের সাঁকো। সেখান থেকে যাত্রা শুরু। এরপরে আরো কয়েকটি গ্রন্থ আমার ঝলক গল্পের গ্রন্থ, ঝলক গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং
বা পাশাপাশি সেই বিষয়ে আমি কিছু প্রবন্ধও লিখতে শুরু করি এবং সেই প্রবন্ধগুলো জলগল্প বা ফ্ল্যাশ ফিকশন বিষয়ে আহ, প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে। সেই আহ, প্রকাশিত প্রবন্ধগুলি গ্রন্থরূপ দেওয়ার জন্য এবার আমি চেষ্টা করেছি এবং কিছুদিনের মধ্যেই বইটি হাতে আসবে বলে মনে হচ্ছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাহিত্য আরো সমৃদ্ধ হবে, আমরা সেই বিষয়ে আপনার এই বইটির মাধ্যমে আরো বেশি জানতে পারবো। তো জলক গল্পের কথা শুনেছি, আপনি একজন সব্যসাচী হিসেবে পরিচিত। আপনার আসলে জীবনের সূচনাটা সাহিত্যের কোন ধারা দিয়ে শুরু হয়েছিল? কবিতা, ছড়া, প্রবন্ধ, নাটক, না কোনটি দিয়ে? আহ, প্রথম শুরু হয়েছে কবিতা দিয়ে। জি। শুরুটা যদি বলি তাহলে মানে গফরগাঁওয়ের গোলন্দাজ হাই স্কুলে কথাটা প্রসঙ্গক্রমে আসে। সেখানে কর্মরত ছিলেন ইব্রাহিম খান, উনি আমার শিক্ষক। তো উনি একদিন আমাকে নিয়ে গেলেন ইসলামিয়া হাই স্কুলে। সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিতা পাঠের আসর হয়েছিল। সেই আসরে ইব্রাহিম স্যারের ছড়া পাঠ করতে দিয়েছিলেন, আমি সেই ছড়াটি পাঠ করেছিলাম। তখনই মনে হয়েছিল যে আমিও বোধহয় লিখতে পারবো। এরপরে আমি মানে আমি লেখার চেষ্টা শুরু করলাম, তখন আমি নবম শ্রেণীতে পড়ি। তো এরপরে আরেকবার তিনি আমাকে আবার মানে পছন্দ করলেন, ওনার একটা ছড়া পাঠ করতে হবে। আর মাস কয়েক পরে একটা অনুষ্ঠানে ইসলামিয়া হাই স্কুলে, সেখানে কলেজের শিক্ষকও ছিলেন। তো সেখানে মাইক্রোফোনে কথা বলার সুযোগ তখন কম হতো। তো ওইখানে আহ, যখন আমি ওনার ছড়াটা পাঠ করব, আবৃত্তি করব, তখন স্যারকে বললাম, স্যার আমিও একটা কবিতা লিখে আনছি, যদি অনুমতি পাই তাহলে আমি আমার কবিতাকে পাঠ করতে পারি। তো স্যার কবিতাটি দেখলেন, দেখে বললেন হ্যাঁ তুমি পড়বে। এরপর আমি স্যারের কবিতাটা পাঠ করে এরপরে স্বরচিত কবিতাটা পাঠ করি। তো সেই থেকে হাতে খড়ি। এরপরে আমি কবিতা লিখতে শুরু করি প্রথমত। এরপরে ছড়া লেখার চেষ্টা করি। ছড়া লেখার যে অন্তমিল, এটা মানে তখন কষ্টকর মনে হতো, তখন পারিনি। তবে পরবর্তী সময়ে আহ, অনেক ছড়া আমার মাধ্যমে জাতীয় পত্রপত্রিকায় আমার অনেক ছড়া গিয়েছে এবং বাংলাদেশের প্রায় 20 বছর আগেই আমি একজন ছড়া লেখক হিসেবে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছি বলে আমি বিশ্বাস করি। যে আমরা শুনছিলাম কবি আবু সাইদ কামালের শুরুটা কিভাবে লেখালেখির সাথে সম্পৃক্ত হয়েছেন তিনি সেটাও বললেন। তো আমরা ওনার যেহেতু লেখালেখির ব্যাপারে অনেক কিছু জানি, উনি অনেক কিছু নিয়ে আছেন সব্যসাচী হিসেবে। তো ওনার প্রকাশিত বই এখন প্রায় কতটি স্যার? 35টা।